আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, 21 রাতে দেশের সবচেয়ে স্পর্শকাতর এবং কেপিআই এলাকা আমরা যেটা জানি প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেটা নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে এবং মোটামুটি সব পক্ষ থেকেই আমরা এমন একটা ধারণা পাচ্ছি যে এটি নিশ্চিতভাবেই নাশকতা। আসলে কতটা আমরা নিশ্চিত হতে পারছি, নিশ্চয়তার যে দেওয়া হচ্ছে তার পিছনের কারণগুলো কি, আমরা এই সব বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন অগ্নি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আলী আহমেদ, রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ, অনেকেই বলছেন যে নাশকতা এবং অনেক বিশেষজ্ঞ এটা বলছেন নানান ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে। আপনি কি মনে করছেন এটি নাশকতা হওয়ার সম্ভাবনা কতখানি? না, আমি এভাবেই বর্ণনা করতে চাই যে বিশেষ করে যে এটা তো একটা বললেন যে একটা কেপিআই আসলে, এবং কেপিআইয়ের একটা কিন্তু গাইডলাইনগুলো আছে, গাইডলাইনটা নিয়ে আসছে কিন্তু টোটালি কিন্তু এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরাপত্তা কেপিআই যেটা আছে এখানে, এই গাইডলাইনগুলোতে কিন্তু বলা আছে কিন্তু টোটাল কি কি মিনিমাম ক্রাইটেরিয়া থাকতে হবে আসলে। জি, তো এখানে সেফটি কেউ থাকবে, ফায়ারের কত থাকবে, এগুলো টোটালি কিন্তু বলা আছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই টোটালি এখানে আমাদের যে ফায়ারের এই জিনিসগুলো সঠিকভাবে ছিল না আসলে। নতুন বিল্ডিংগুলোতে গণবর্তভাবে যেটা নতুন বিল্ডিংগুলো করা হয়েছে, পুরোনো বিল্ডিং যেগুলো আছে এগুলোকে মোটেই ফায়ার কমপ্লায়েন্স না আসলে এখানে। অ্যাট দ্য সেম টাইম না হলে কিন্তু আমরা যদি মনে করেন নাশকতাই হোক অথবা নর্মাল ফায়ারই হোক, অ্যাটলিস্ট কোনো ইমার্জেন্সি হলে প্রথমে আমাদেরকে ফায়ার অ্যালার্ম দিবে, ফায়ার স্মোকের মাধ্যমে জানতে পারবে এবং সিকিউরিটি ওখানে যাবে, ওখান থেকে তারা ইনফরমেশন হবে, দেয়ার বাই ফায়ার ব্রিগেডে জানানো হবে। কিন্তু আমরা যেটা দেখলাম এখানে অনেক ডিলেইড ইনফরমেশন হয়েছে এবং ফায়ারটা অনেক ডেভেলপ করে গেছে আসলে। এটা কিন্তু বড় একটা, আমার মনে করি একটা চরম, আমি বলবো একটা আমাদের গ্যাপ এরিয়া আছে যেটাকে বলবো উইক এরিয়া, যেটাকে এই আমাদেরকে রেসপন্সের টাইমটা বেড়ে গেছে আসলে এবং আগুনটা ডেভেলপ হয়ে গেছে আসলে। সেটাই হয়েছে এবং ফায়ার ফাইটারও কাজ করতে বেশ বেগ পেতে হয়েছে এখন সবগুলো। এবং ওখানে যারা আছে, আপনার বিল্ডিং থাকতে পারে কিন্তু নিজস্ব, কিন্তু আপনার প্রথমে কিন্তু যারা ওখানে গার্ড বা পুলিশে যারা থাকে তারা কিন্তু প্রথমে রেসপন্স করে, তারপর ফায়ার ব্রিগেড আসে আসলে। এইভাবে কাজ করতে হয়। সচিবালয়ের মধ্যে তো নিজস্ব ফায়ার ব্রিগেড সিস্টেম আছে, সিস্টেম ছিল এবং তারাও কিন্তু ইনফরমেশন পায় না ওই সিকিউরিটির কাছ থেকে আসলে, তারাও লেট করে পায়নি, তারাও পায় না টোটালি। মানে এটাও তো একটা মিস্টিরিয়াস বিষয় ডেফিনেটলি টোটাল এখানে, এবং যে বিল্ডিং এ যারা গার্ড থাকে তার মধ্যে। সুতরাং এখানে আপনার যেটা বললেন যে টোটাল মিস্ট্রি তো আছে এখানে, তো কেন ডিলে হয়েছে, কেন হয় না, সেটা একটা বড় ব্যর্থ রয়ে গেছে আসলে। তবে আমি যেহেতু ফায়ারে নিয়ে কাজ করি এবং ফায়ার নিয়েই আমি করি, ফায়ারের তো মনে করেন সাপোর্টার একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টর হতে পারে, আগুন লাগিয়ে দেয় অনেক সময়, ফ্যাক্টরিতে দেখেছি আগুন লাগায় কিছু তাদের লাভের জন্য করে, তারপরে মনে করেন অত যেটা আছে ফ্যাক্টরির মধ্যে আনরেস্ট থাকলে অনেক সময় লাগে। কিন্তু এখানে যেটা করেছে মনে করেন আগুন যদি কেউ সাপোর্টাজও করে, অ্যাটলিস্ট ফায়ারের রেসপন্স টাইমও জানতে পারি, তাহলে আমাদেরকে সেভ করতে পারবো আসলে, মনে করি প্রপার্টি ক্যান সেভ করতে পারবো আসলে। সেটাই বড় কথা, যে কন্টিনজেন্সি প্ল্যান এমনভাবে থাকবে যেন আগুন লাগলেও যেন ফায়ারের যারা যেখানে সক্রিয় যন্ত্রপাতিগুলো কাজ করবে এবং পরবর্তী ক্ষেত্রে ফায়ার ফাইটাররা এসে অথবা ফায়ারের রেসপন্স করে আগুনটা নিভাতে পারবে এবং সেখানে যান এবং সম্পদের কোনো ক্ষতি হবে না, সেটাই করা উচিত কিন্তু। সুতরাং আমরা যেটা ফায়ারের প্যাটার্ন থেকে যে জানতে পেরেছি এখানে টোটালি আপনার বলে ফায়ার দুই জায়গা থেকে ফায়ার আসছে, এবং আমিও কথা বলেছি ফায়ার সার্ভিসের যারা কাজ করছে তারাও বলেছে যে এখান থেকে ভিতরে করিডোর থেকে আগুনটা ছড়িয়ে গেছে আসলে। তো এখানে করিডোরের ভিতরে কিন্তু খুব বিপুল পরিমাণের কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেশন যেগুলো আছে এগুলো নিডলেস এগুলো বলবো, এবং সেখানে প্রচুর এসির লাইনগুলো আছে। এখানে কিন্তু আগুনটা ছোটোতে অনেক বিরাট বড় হয়েছে ভেরি কুইকলি আসলে, সেভাবে এটা হয়ে গেছে। সুতরাং এই টোটাল জিনিসটা টেকনিক্যালি এখানে এনকোয়ারি করা হচ্ছে, যেহেতু তদন্ত চলমান রয়েছে। তবে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে কোনো অবস্থাতেই আমরা নাশকতাটা উড়িয়ে দেবো না, সেটা এটা মাথায় রেখে আমাদের ইনকোয়ারিটা করতে হবে বলে মনে করি আমি। শ্যামল মাসুদ কামাল, আপনার ধারণা, যেহেতু দেশে নিশ্চয়ই সচিবালয়ে এই ধরনের ঘটনা এর আগে অন্তত ঘটেনি, নানান ধরনের আমরা উস্কানি বা সহিংসতা বলি কিংবা নানান ধরনের অপ্রীতিকর অবস্থার কথা বলি, কিন্তু এত বড় ঘটনা তো কখনো ঘটেনি। আমি অন্তত পক্ষে শুনিনি, আমি দেখিও নি।
এবং এই সচিবালয়ে ধরনের আগুনের ঘটনা আমার আসলে জানা নাই। তো এবার তো ঘটলো, এখন যেখানে কখনো ঘটেনি সেখানে কখনো ঘটবে না এই গ্যারান্টি তো কেউ দিতে পারে না। বাট যে কথাটা উনি বললেন, দেখুন উনি তো এই ব্যাপারে এক্সপার্ট একজন লোক। উনি যেটা বললেন যে গণপূর্ত বিভাগের ভবন বানিয়েছে, সেখানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, এটা তো ভাবতেই আমি আতঙ্কিত হচ্ছি। সমস্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও আগুন ধরতে পারে, কিন্তু নিরাপত্তা ব্যবস্থা থাকবে না, এটা আগুন ধরতে পারে এই কথা চিন্তা করে আপনি নিরাপত্তা ব্যবস্থা রাখবেনই না, সেটা কিভাবে সম্ভব? এটা আমার কাছে একটা ভয়ঙ্কর তথ্য বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা তো দেখি যে বিভিন্ন সময় যে প্রাথমিক একটা, কিন্তু ওখানে আজকাল তো কোথাও আধুনিক যন্ত্রপাতি হয়ে গেছে না, লোকজনও থাকা লাগে না, তো ধোঁয়া উঠলে ওখানে উপর থেকে পড়তে থাকে, পানি পড়তে থাকে, হ্যাঁ হয়তো আগুনটা একদম শুরুতেই নিভিয়ে দেওয়া যায়। এই ধরনের ঘটনা তো আমরা প্রায়ই দেখি, বিভিন্ন সময় জায়গায় দেখি আমরা। তো তার কিছুই ছিল না, তবে সরকারি একটা প্রতিষ্ঠানে, গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে, ভাগ্য ভালো এই আগুনটা আপনি মনে করেন রাতের বেলা ধরছে। যদি অফিসার ধরতো, যদি এটা দুর্ঘটনায় ধরি, আমি 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 হাইপোথেটিক্যালি ধরলাম দুর্ঘটনা, তাহলে তো লোকজন মারা যেতে পারতো, অত উপরে ভবন থেকে লোকজন নামতো, কি অনেক কিছু হতে পারতো। তো এটা কিভাবে সম্ভব? যারা ভবনটা নির্মাণ করেছেন, যারা ভবনটা রক্ষণাবেক্ষণ করেছেন, তারা সবাই তো কোয়ালিফাইড আর্কিটেক্ট, কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার, তারা তো সবই জানেন কীভাবে করতে হয় না করতে হয়। তো তারা এগুলি ব্যবস্থা রাখবেন না কেন? তাদেরকেও ধরতে হবে, তাদেরকেও জিজ্ঞাসা করতে হবে তোমরা কেন কাজটা করো নাই, এবং তারা সদুত্তর দিতে না পারলে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু যে কথাটা আমি আগের থেকে বলার চেষ্টা করছি, সেটা হলো, দেখেন ঘটনাটা ঘটেছে কবে? ঘটনাটা ঘটেছে 25 তারিখ দিবাগত রাতে। ধরলেন আপনি যে টাইমটা বললেন, ধরে নিচ্ছি আমি ওই টাইমটি ওইটাই ঠিক, অথবা যদি আধা ঘন্টা আগেও হয়, 1 ঘন্টা আগেও হয়, ধরে নিচ্ছি 25 তারিখ দিবাগত রাত 12টায়, আমি এটা ধরে নিলাম। তাহলে 24 তারিখ তো শেষ অফিস হয়েছে, 24 তারিখ বিকেলের পর থেকে তো ওই পুরো এলাকায় কারো থাকার কথা না। 24 তারিখ বিকেলের পর থেকে কেউ কিন্তু নাই, আর ওখানকার গার্ড ছাড়া আর কেউ নাই। তো একটা ভবনের 6 তলায় ছবিটা দেখলে কিন্তু অবাক লাগে, বিশাল বিল্ডিং, ওই কর্নারে আগুন আর এই কর্নারে আগুন, একই সময় 2 জায়গায় আগুন। যদি আপনার এগুলি সবই কিন্তু আমার, এগুলি কিন্তু আমার একটা কমন পিপলের চিন্তা থেকে আমি বলতেছি, কিন্তু এখানে কিন্তু কোনো সায়েন্স নাই, ওনার এক্সপার্ট, ওনারা বুঝতে পারবেন। আমার চোখে যেটা ধরা পড়েছে, সেখান থেকে আমার মনে যে প্রশ্নগুলো এসেছে সেটা আমি বলার চেষ্টা করছি, যে ওই কর্নারে লেগেছে আর এই কর্নারে লেগেছে, তো 2 জায়গায় আগুন একই সময় কিভাবে লাগে? যদি শর্ট সার্কিট হয় তাহলে আগুনটা এক জায়গা থেকে আসবে, 2 জায়গায় কি করে একই সময় হবে? আবার 2 জায়গায় এক সময় হলো, তাহলে যদি এটা মনে করি যে না 2 জায়গায় আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে, তো সেই লাগানোর ব্যবস্থাটা হলো কি করে? ওটা কি একটা ইয়ের মধ্যে আগুন রেখে আসা হয়েছিল, সিগারেট ফেলানো হয়েছিল, ওখান থেকে আস্তে আস্তে জ্বলছে, তাও যদি জ্বলে, তো এখান থেকে আপনি 24 তারিখ বিকাল থেকে শুরু করে 25 তারিখ সারাদিন গেল, 24 তারিখ বিকাল 5টা থেকে ধরি আমি, তাহলে 5টা থেকে 25 তারিখ 5টা পর্যন্ত 12 ঘন্টা, 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত আরো 12 ঘন্টা, 24 ঘন্টা, বিকাল 5টা থেকে রাত্র 12টা আরো 8 ঘন্টা, 7 ঘন্টা, তাহলে 24 আর 7 এই যে আপনার 31 ঘন্টা। আর 31 ঘন্টা কি আগুনটা ধিকি ধিকি জ্বলছে কিভাবে? নাকি এটা কয়েল জ্বালা রেখে আসছিল 31 ঘন্টা মাপের, যে কয়েলটা সেখানে, এটা কি কোনো ডিটেকটিভ উপন্যাস দেখতেছি নাকি ভাই, নাকি থ্রিলার উপন্যাস, নাকি থ্রিলার মুভি? ঘটনাটা ঘটলো, আপনি আজকে ইমাজিন করেন, আপনি বোঝানোর চেষ্টা করেন যে কেউ ঘটাইছে, সে ঘটাইছে কিভাবে? তাহলে এমন কিছু ঘটছে যে নাকি ওই সময় ওখানে থাকতে পারতো। ওই সময় থাকতে পারতো কারা? ওই সময়ে ওখানে কে থাকতে পারতো? যদি কর্মব্যস্ত সময়ের মধ্যে হইতো, আমি ওখানে একটা কাজে গেছি, যাওয়ার সময় কর্নারে আগুনটা লাগাই দিয়ে এসে বললাম, আমি নেমে গেলাম, হইতে পারে। কিন্তু এই আপনার 30 ঘন্টা বিরতিতে, 30 ঘন্টা যখন ফাঁকা জায়গাটা, এই সময় ওখানে কে ঢুকলো? তাহলে কি এটা এমন হতে পারে যে কবুতরের পায়ের মধ্যে আগুন ধরাই দেওয়া,
ওটা উড়াই দিলাম, সে যেমন ওখানে চিঠি যে পাঠানো একবার হতো। এই কর্নারে বসলো, আবার যে ওই কর্নারে বসলো, গেট লক ছিল, সব গেটগুলো লক ছিল। তাহলে কিভাবে সম্ভব? না কবুতর পারতে পারে না, যদি কবুতর যায়, কবুতরের পায়ের মধ্যে দিলাম তুমি এই কোনায় যাবা, এখান থেকে ওই কোনায় যাবা, যে ওখানে আগুন ধরে, এটা হতে পারে কিনা? না আমি ভাবছি, ফান করছি না আমি, আপনি ভাবেন একবার। তাহলে কি আবার আরেকটা ফর্মুলা দেখলাম, কেউ বলছে 2 জায়গায় যেটা device বলছিল আছে। রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফাটানো হয়েছে, আপনার ড্রোন উড়ানো হয়েছে, ড্রোন যে ফাটাইছে অমুক তমুক করছে, যে এইগুলির সমাধান পরে হয়তো পাওয়া যাবে অথবা পাওয়া যাবে না। কারণ তদন্তটা কখন শেষ হবে, তদন্ত রিপোর্টটা কখন শেষ হবে, সেটার উপর অনেক কিছু নির্ভর করবে। যদি এই আমলে শেষ হয়, তদন্ত কমিটি তো কত ঘটনাতেই ঘটিত হয়, তার না, আমি বলি প্রতিবেদন কি আপনাকে, আমরা সবসময় পাই? যদি এই আমলে শেষ হয় তদন্ত, তাহলে এই আমলে আমাদের সমন্বয়করা, উপদেষ্টারা যে ভার্সনটা দিচ্ছেন এটাই এস্টাবলিশ হবে হয়তোবা। আবার যদি আওয়ামী লীগ আমলে এটা শেষ হতো, যদি আওয়ামী লীগ আমল থাকতো, তাহলে হয়তো আগুন, সন্ত্রাস, জামাত এগুলো আমরা শুনতে পাইতাম। আবার যদি আগামীতে বিএনপি আমলে শেষ হয়, তখন বিএনপির সঙ্গে কাদের বিরোধ থাকবে, তাদের এখন থেকে সতর্ক থাকতে হবে যে কি হয়। তো বাংলাদেশে তো এগুলি চলছে, কি করবেন বলেন? কিছু করার নাই। জেনারেল আলী আহমেদ, শর্ট সার্কিট, আমরা তো জানি যে কোনো ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আমরা শর্ট সার্কিটটাকেই আগে বিবেচনা নিয়ে আসি। এক্ষেত্রে আপনি যে ব্যাখ্যাটা দিলেন বা মাসুদ কামাল যে কথাগুলো বলছেন, শর্ট সার্কিট হওয়ার কতটুকু সম্ভাবনা আমরা যদি ন্যাচারালি বিবেচনা করার চেষ্টা করি? না, এখানে যখনই কোনো বিল্ডিং বানানো হোক না কেন, বিল্ডিংটা কোড ফলো করে করতে হয়। ইলেকট্রিক্যাল কোড আছে, ফায়ার কোড আছে, ইলেকট্রোমেকানিক্যাল কোড আছে, প্রপার্টি কোড নিয়ে করা হয়। এবং যখনই কোডের ব্যত্যয় হয় তখনই কিন্তু আমাদের এই সমস্ত ইনসিডেন্টগুলো হয় আসলে। তো এখানে মনে করেন এই বিল্ডিং, 7 নম্বর বিল্ডিংটা অনেক পুরনো বিল্ডিং, এখানে অনেক রিফারবিশন কাজ হয়েছে, কন্টিনিউয়াস কাজ হচ্ছে আসলে। এখানে কেউ ওয়েল্ডিং কাজ করতেছে, কেউ ইলেকট্রিক্যাল কাজ করতেছে, কেউ ইন্টেরিয়ার কাজ করতেছে, এসির কাজ করতেছে, কন্টিনিউয়াস চলতেছে। পিডাব্লিউডির কাজগুলো আছে, সোফার আই কদিন ইনফরমেশন এবং চলছে, পিডাব্লিউডির সাথে আলাপ করে দেখলাম এখানে। তো এই বিল্ডিংগুলোর এই যখন হচ্ছে কাজগুলো, এবং তার মধ্যে তখনও কিন্তু বিভিন্ন রকম শ্রেণীর লোকরাও কাজ করে সাথে। এখানে কেউ হয়তো ক্যালাস লোক আছে, বিভিন্নভাবে কাজ করে আসছে, হয়তো ইলেকট্রিক্যাল লাইনগুলো ঠিক মতো করা হয় না। আর এখানে এত পরিমাণ যে আছে আপনার, বিশেষ করে যে ইন্টেরিয়ার আছে এখানে, ডাক্টিং এয়ার এসিগুলো আছে, এগুলো কোনোটাই কিন্তু কোড ফর নন কমপ্লায়েন্স বলবো একবারে। এবং ইলেকট্রিক্যাল ইজ ওয়ান অফ দ্য মেজর সোর্স বলবো এটা এখানে। কিন্তু যেহেতু রাত্রে ঘটনা হয়েছে আসলে এখানে, কিন্তু ইলেকট্রিক্যাল লোডও তো কম থাকার কথা আসলে, ইলেকট্রিক্যাল লোড কম থাকার কথা। এখানে তো সব এসি সব বন্ধ এখানে। সেটাই কিন্তু মনে উদ্যোগ দেয় আসলে, কেন রাতে নর্মালি আর্সন ফায়ার করে তো রাত্রে এগুলো হয়, রাতে তখন গোপনে এগুলো হয় এগুলো। তো এখানে বিভিন্ন রকম সোর্স করতে পারে, তবে ইলেকট্রিক্যাল ইজ ওয়ান অফ দ্য রিজন আসলে টু ফায়ারকে জেনারেট করে, ফায়ারকেই করে, এই যেটাকে আমরা বলবো যে এই অ্যাক্টিভেট করে যেগুলো আছে ফায়ারগুলোকে, সেই অ্যাকচুয়েশনগুলো ইলেকট্রিক্যাল লাইনগুলো কন্টিনিউয়াসলি আমাদের ইন্সপেকশনের আওতায় রাখতে আসলে। কিন্তু ফায়ার পিডাব্লিউডি এই পুরোনো বিল্ডিং যেগুলো আছে, এখানে আই এম শিওর দ্যাট এসব ব্যাপারে কোনো কমপ্লায়েন্সের ছিল না। সুতরাং ইলেকট্রিক্যাল ইজ ওয়ান অফ দ্য মেজর রিজন একটা হতে পারে আর কি। বাট আপনি যেহেতু বললেন এখানে একটা নাশকতার কোনো আভাস পাওয়া যায় কিনা, কোনো ডাউট নাশকতা, সেটা তো এনকোয়ারি করে বলতে হবে। যারা ইন্টেলিজেন্স নিয়ে কাজ করে, তারা ভালো বলতে পারবে এখানে কতটুকু থ্রেট ছিল, কারা আসছিল। সেজন্য কিন্তু অনেক ইনফরমেশন লাগবে আসলে, কারা ভেস্টেড গ্রুপ আছে এখানে, ইনফরমেশন কোথায়গুলো কোন কোন আগুনে লেগেছে আসলে, সেগুলো দিয়ে আমরা বলতে পারবো আসলে আগুনটা কোথায় কোথায় সোর্স, কোথায় আগে ইনিশিয়েট করেছে আসলে, এবং চাবিগুলো কার কাছে ছিল, কোথায় ছিল, কখন কোন লোক আসছে, সেটা বের করতে বলা যেতে পারে কতটুকু নাশকতার পরিমাণ। তবে এটাকে সব অ্যাঙ্গেলেই আমার মনে করি এনকোয়ারি করে বের করতে হবে। আর আরেকটা জিনিস হলো, যেহেতু এগুলো তো খুব কেপিআই, খুবই আমাদের স্পর্শকাতর মন্ত্রণালয় যারা আছে, এগুলোকে এখনই প্রোটেকশনের আওতায় নিয়ে আসতে হবে আসলে। এখানে টোটাল সেফটি বাড়াতে হবে। এখানে এই টোটাল সচিবালয়েরই আমি বলবো সেফটি এবং সিকিউরিটিটা খুবই অবহেলিত এবং খুবই নেগলেক্টেড বলবো একবারে, এবং নট প্রফেশনাল ওয়ে আর ডুইং ইট আসলে। এখানে যে কেউ আসতে পারতেছে এবং যেখানে যে যেতে পারতেছে, এবং ইন্টারনাল আপনি কিন্তু নিজস্ব যখন বিল্ডিং থাকে, আপনার যেসব মন্ত্রণালয় যা সিকিউরিটির আন্ডার, এই সিকিউরিটিগুলো কারা দিচ্ছে আসলে। সুতরাং এখানে একটা বড় একটা স্টাডির মাধ্যমে বলতে হবে যে কারা কি কাজ করে, হয়তো গোয়েন্দা সংস্থায় ভালো বলতে পারবে আসলে টোটালি কতটুকু রিস্ক এগুলো আছে আমাদের বিশেষ করে তরফ থেকে। তবে হয়তো আমরা গ্র্যাজুয়ালি হয়তো বলতে পারবো যে
না, সেটা তো তদন্ত সাপেক্ষে যে একটু আমরা জানবো, সেটা তো একটা সিদ্ধান্ত আমরা পৌঁছেই গেলাম। তার আগে মানে আপনাদের মতো বিশেষজ্ঞরা যারা এইটি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, সাদা চোখে বা যেটুকু আপনারা দেখছেন তাতে কি মনে হচ্ছে যে এটি নাশকতা ছাড়া কি অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে, সেটা যে যারাই করুক না কেন? না, ওই নাশকতার মনে করেন ইলেকট্রিক্যাল যেটা আছে টোটালি অ্যাকচুয়েশন অনেকভাবে হতে পারে, মনে করেন ইনিশিয়েট জন্য, তারপরে তো এটা অ্যাক্সেলারেট করছে অন্যভাবে। এখানে যেগুলো ভিতরে যেহেতু হিউজ জি আমাদের যে ফায়ার লোড আছে এখানে, টোটাল ইন্টেরিয়র ম্যাটেরিয়াল যেগুলো আছে, এবং আপনি যদি কেউ যদি একটু কেরোসিন দিয়ে আসতে পারে, মনে করেন হয়তো আগুন লাগলো অনেকভাবে, হয়তো রিমোট কন্ট্রোল অনেক কিছু হতে পারে, বাট ডেফিনেটলি এগুলো তো এই সবগুলো সম্ভাবনাই রয়েছে আসলে। বাট আমার যেহেতু আমি ফায়ার নিয়ে কাজ করি, আমার মনে করি একটা বিল্ডিং যখন বানাচ্ছে, নাশকতা যদি করে থাকে অ্যাটলিস্ট রেসপন্স করতে পারবে, আমাদের সিস্টেম জানতে পারবে যে এখানে একটা আগুন হয়েছে এবং এইভাবে করতে হবে, সেটা আমাদের ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে। মনে করেন এটা বিল্ডিংয়ের যেহেতু কেপিআই, কেউ নাশকতা যদি করে এবং আগুনটা যদি হয়, কিন্তু নাশকতা করে ক্ষতি করতে পারবে না, সেই ব্যবস্থাগুলো আমাদের নিতে হবে, সেই প্রিপেয়ারনেসের দরকার আসলে। আমি ওই অ্যাঙ্গেলে বলতে চাচ্ছি, সেটাই প্রয়োজন। সাংবাদিক মাসুদ কামাল, যিনি সরকারের বিভিন্ন পর্যায়ের উপদেষ্টা যেই ইঙ্গিত দিচ্ছেন যে এই নাশকতার সঙ্গে কারা জড়িত, যদি নাশকতা হয়ে থাকে এবং তারা ধরে নিচ্ছে যে এটা নাশকতা, এবং খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের উপরেই তারা অভিযোগটি করার চেষ্টা করছেন, সেই জায়গা থেকে আপনি কতটুকু এই অভিযোগের সঙ্গে একমত? অভিযোগ তো করতেই পারে, যে কেউ অভিযোগ করতে পারে। অভিযোগ করলে আপনি কি করবেন? আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করতে পারে, আওয়ামী লীগ এখন তো নাই, ফিল্ডে নাই। আওয়ামী লীগ কেউ ফিল্ডে আছে? ফিল্ডে নাই তো। নানান ধরনের ষড়যন্ত্র করছে, অভিযোগ আমি আপনার বিরুদ্ধে করতে পারি, বলতে পারি, অভিযোগ ওনার বিরুদ্ধে করতে পারি যে উনি তো এগুলির সম্বন্ধে ভালো জানে, কিভাবে আগুন ধরলে আগুনটা জ্বলবে, কাজে উনিও সঙ্গে জড়িত থাকতে পারে। তো অভিযোগ করলে না করবে ভাই, পরে প্রমাণ করবেন অভিযোগ ভুয়া ছিল, তো ভুয়া হইলো, প্রমাণ হলো, আমি বেজ্জিত হইলাম। যদি আমার ইজ্জত সম্মান থাকে তাহলে হবো, নাহলে হবো না। এখন মানুষ তো হিসাব করবে যে কি হইতে পারে। যেমন অনেককে তো আমি এমন, আপনি আওয়ামী লীগের কাছে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ অভিযোগ করবো এরা এত দুর্নীতি করছে, দুর্নীতি ঢাকার জন্য নিজেরা এটা করতেছে, অভিযোগ করলো, আপনি কি করবেন? এটা প্রমাণ করবে কে? তো ওইটাই বললাম যে আমাদের এখানে সমস্যাটা কি হয়েছে, আমাদের যাদের প্রমাণের দায়িত্ব দেওয়া হয় এদেরকে, এই সমস্ত অভিযোগ নিয়ে চুলচেরা বিশ্লেষণের জন্য যাদের প্রমাণের দায়িত্ব দেওয়া হয়, তারা হয় মোটিভেটেড সবসময়। আমাদের এখানে আমরা দেখতেছি ধরেন আপনার গত 20-25-30 বছর ধরে আমরা এটাই দেখতেছি যে উনি যা চান সেই অনুযায়ী কাজ হয়। আবার উনি যখন ক্ষমতা থেকে চলে যান, তখন আবার নতুন যারা ক্ষমতায় আসেন তার অনুযায়ী বিচারটা হয়, তার অনুযায়ী তদন্ত হয়, তদন্ত রিপোর্ট হয়, নাহলে তদন্ত রিপোর্ট বের হয় না, আটকে থাকে, এগুলি হয়। এগুলি কি হয় আপনি বলেন তো দেখি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, একটু অন্য প্রসঙ্গে, কিন্তু উদাহরণটা দেই একটুখানি, দেন মানে আমাদের বিচার মানে সিস্টেমটা কি। হাসিনার আমলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিচার হলো, 666 কোটি টাকা তাকে দিতে হবে, রায় হলো না, রায় কিন্তু হয়েছে। ওই রায় বিচারকের পরে এবার যখন নাকি রায় লিখবে, পূর্ণাঙ্গ রায় লিখবে, তখন তো হাসিনার নাই, তখন ইউনূস সাহেব চলে আসছে, এখন তার রায় লেখে না। কয়েক আমি বিব্রত বোধ করতেছি, কেন রে ভাই আপনি রায় লিখবেন, আপনি বিব্রত হওয়ার কি আছে? রায় তো আপনি দিচ্ছেন, ডিসাইডেড হয়ে গেছে, আপনি তো রায় দিচ্ছেন, এখন আপনি ব্যাখ্যা দেন, ব্যাখ্যা দিবেন না, কেন দিবেন না? কেন দিবেন না? তাহলে কি হতে পারে, আমি কি বুঝবো? তাহলে আগের বার আপনি চাপে ছিলেন, এইবার আপনি তাহলে ওটাই বলেন আমি আগে চাপে ছিলাম, তাও তো কয় না। তা না হলে আমি বুঝবো এখন আপনি চাপে আছেন, তো এইটাই বলেন যে আমি চাপে আছি। তা আপনি বলতে পারেন, আচ্ছা ঠিক আছে, যদি বলতে না পারেন তার মানে কি বোঝা গেল আপনার মেরুদণ্ড বড় নাজুক। তো নাজুক মেরুদণ্ড আপনি বিচার করে বিচার কাজ কিভাবে চালাবেন? তাহলে আপনি রিজাইন করেন, যে এই মেরুদণ্ড এবং এই নৈতিকতা নিয়ে আমি বিচার করতে পারি না, করেন রিজাইন। তাও তো করেন না, আমার লোভ আছে, চাকরির লোভ। তো কই যাবো ভাই আমি? তো এখন যারা তদন্ত করতে দিবেন সে তো তদন্ত করার সময় তাকায় থাকবো। আপনি দেখেন একটা ঘটনা বলি, আপনার আরেকটা ঘটনা বলি। 28শে অক্টোবরের ঘটনা আছে, পুলিশ মারলো, পুলিশকে মেরে ফেলাইলো। এই 10 মিনিটের মধ্যে আমাদের তৎকালীন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বললো যে এটা ছাত্রদলের পোলাপান্না মারছে। এখন একজন লোক সিভিলতে হয়তো উনি বলছে কোথায় পেলে উনি সিসিটিভিতে দেখছে, তার চেহারা দেখা যায় না, কিন্তু মারছে। মানে ওইটা তো ছাত্রদল, এটা আপনি কি কইল, আপনি কই পেলেন সে ছাত্রদল?
তার গায়ে কি লেখা ছিল আমি ছাত্রদল? যদি লেখা থাকে তাহলে তো আরো আতঙ্ক, তাহলে ছাত্রলীগ তো এটা এখানে যে মারতে পারে। তো এখন তখন কি হয়, যখন স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলে ফেলায় এটা ছাত্রদল, তখন যারা তদন্ত করবে পুলিশ, ওদের ক্ষমতা আছে বলা যে না এটা ছাত্রদল না, এটা ছাত্রলীগ ছিল, ছাত্রদল সেজে গেছে, এখানে বলতে পারতো না। এখন ওটা তদন্ত আবার করান, এখন আবার তদন্ত করেন, দেখবেন এখন এনে আসবে যেটা ছাত্রলীগই ছিল, কিন্তু ছাত্রদলের পরিচয় নিয়ে সে ওখানে গেছিল ছাত্রদলকে ডিফেম করার জন্য। এখন তদন্ত এখানে এরম হবে। এখন আমাদের উপদেষ্টা বলে ফেলেছে যে তাদেরকে ব্যর্থ প্রমাণ করার জন্য, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য এটা হচ্ছে। যে এই সমস্ত আর্লি কমেন্ট একমাত্র বাংলাদেশেই সম্ভব, পৃথিবীর আর কোথাও সম্ভব না। বাংলাদেশের দায়িত্ববান ব্যক্তিরা জানে না যে ওনার এই চেয়ারের ওজনটা কি, জানে না। তারা না যায় না, তারা ওই আগের মতোই বলে ফেলায়। যখন আপনি চেয়ারে আছেন আপনি বলতে পারেন না, যদি আপনি বলতে পারেন তাহলে তদন্ত করতে পারেন না, তদন্ত করার দরকারটা কি? আপনি কয়েই ফেলেছেন, ইউ আর দ্য অথরিটি। এটা আমি যদি মসুদ ভাইয়ের সাথে একটু জাস্ট সাপ্লিমেন্ট, আসলে আমরা যখন প্রফেশনাল লোক কখনো কিন্তু টু দ্য পয়েন্টে চলে যাবে না আসলে এখানে, যেহেতু এটা চলমান রয়েছে। আমরা যদি প্রথমে যদি একটা ব্লেমিং দিয়ে দিই আনলেস, তাহলে হয় কি জিনিসটা বায়াসড হয়ে যায় এবং সেখানে কিন্তু হয় আর আসল যে আসল দুষ্টমি করছে সে কিন্তু পার পেয়ে যাবে, সে পার পেয়ে যাবে। এই একটা আমাদের শুধু ব্লেমিংটা ঠিক আছে, ফাইন, এনকোয়ারি করে বের হবে কারা করেছে। সো আর্লি কমান্ড একটু আমাদেরকে কেয়ারফুলি করতে হবে, যেটা মনে করি। আর এখানে যেহেতু সচিবালয় কেপিআই, এটা তো অবশ্যই বের করা যাবে, কোনো সন্দেহ নেই এখানে কাজ যারা করেছে। আর এখানে মনে করেন এটা থেকে লেসনও নিতে হবে আমাদের, যেন সিমিলার ইনসিডেন্ট যেন না হতে পারে আসলে। একটা ইনসিডেন্ট আমাকে দিচ্ছে টু গিভ আর্লি ওয়ার্নিং সো দ্যাট নেক্সট টাইম না করতে পারে আমাদের। কিন্তু এটা যখন আমি ব্লেম দিচ্ছি, যে মনে করি পিডাব্লিউডি উইক পয়েন্ট যেগুলো আছে, সে তো আর সে বলবে না আশা কথাই হোক, কিন্তু সে কিন্তু আগে ইমপ্রুভ করবে না আসলে এখানে টোটালি। অথবা যারা মনে করে মন্ত্রণালয় আমাকে আরো সিকিউরিটি স্ট্রেনথেন করতে হবে আসলে, কিভাবে করা যেতে পারে এবং কার কার দায়িত্ব ছিল এখানে, উই হ্যাভ টু মেক সামওয়ান রেসপন্সিবল। ওভারঅল সচিবালয় থাকলে সেখানে দেয়ার শুড বি একটা ডিউটি অফিসার থাকতে হয়, যেটা বলি, এবং কন্টিনিউয়াস ভিজিলেন্সের মধ্যে রাখা হয়, সিসি ক্যামেরাগুলো কোথায় দায়িত্ব, সেগুলো আমরা আনলেস উই মেক সামওয়ান টোটাল রেসপন্সিবল, তাহলে কিন্তু আমরা কখনো বলতে পারবো না আসলে এখানে। সুতরাং এটা নাশকতাও কোথাও সন্দেহ নাই, সেটা আমি বলতে, সেটা সে দেখে একটু আমরা কাজ করবো আমরা এখানে এনকোয়ারি করে। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের বলতে হবে কার কার গাফলতি ছিল এখানে, কারো কি করা উচিত মনে করেন, কি করা নেই মনে করেন, এবং একটা কেপিআই এর জন্য হোয়াট আর দ্য মিনিমাম কোড অথবা মিনিমাম কমপ্লায়েন্স থাকতে হবে আসলে। এবং পাবলিক সেফটিটা সবচেয়ে বড় কথা এখানে, সেটা আসতে হবে। এবং পাবলিক সেফটির সাথে সাথে যেহেতু আমাদের একটা সরকার সংস্থা, এখানে ডকুমেন্টগুলো আছে, এগুলোকে সঠিকভাবে প্রিজার্ভ করার আছে কিনা। এবং দেখা যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে আগুন লাগবে, আবার দেখেন আপনার এনার্জি মিস্ট্রিতে আবার কি অবস্থা হতে পারে। সুতরাং আরো এই সমস্ত জায়গা যেগুলো আছে, এই সমস্ত জায়গাগুলোকে আমাদের বের করতে হবে, এবং কিভাবে এগুলো আরো সুরক্ষিত করা যায়, এবং কিভাবে আমাদের সিকিউরিটি সিস্টেমকে আমরা স্ট্রেনথেনিং করতে পারি, সেটার দিকে আমরা লক্ষ্য করা উচিত বলে মনে করি আমি। আলোচনা করছি সচিবালয়ে যে রহস্যজনক আগুন, সেটি আসলে কতটা নাশকতা কিংবা কতটা স্বাভাবিক ঘটনা। আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, রয়েছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ। মাসুদ কামাল, আপনার কাছে আবার একটু আসতে চাই। এইভাবে আর্লি কমেন্ট করার মাধ্যমে তদন্ত প্রক্রিয়া তো খুব স্বাভাবিকভাবে ব্যাহত হয়, এবং যেই তদন্ত কমিটিগুলো করার আগে যে মন্তব্যগুলো আসে, এতে কতটা মানে স্বাধীনভাবে কাজ করতে পারে তদন্ত কমিটিগুলো? আগেই মন্তব্য করা ঠিক না, একদমই ঠিক না। তো কারণ এটা ঠিক না এই কারণে, আর সেই লোকটা যদি গুরুত্বপূর্ণ ব্যক্তি হয় তাহলে আরো ঠিক না। গুরুত্বপূর্ণ ব্যক্তি হলে আরো ঠিক না। কারণ মনে করেন আমি মন্তব্য করলাম, আমি একটা পাবলিক, ওখানে যেমন আপনি দেখছেন আগুন ঝরতেছে, অনেক লোক সামনে দাঁড়ায় থাকে, তারা কিন্তু যার যার মতো মন্তব্য করতেছে। এখন এই সবগুলো মন্তব্য যদি আপনি রেকর্ড করে তদন্তকারী কর্মকর্তাকে দেন, দ্বিতীয় দিনের সাথে পাগল হয়ে যাবো, আমি কই যাবো। তো উনি কিন্তু এগুলো শুনবেন না, উনি ওনার মতো করে ওনার যে অর্জিত জ্ঞান, ওনার যে এভিডেন্স, এইগুলির মাধ্যমে উনি মানে একদম নিরপেক্ষ নির্ভেজালভাবে উনি ঘটনাটা বোঝার চেষ্টা করবেন কি হয়েছে না হয়েছে। তখন যদি এই সমস্ত কথাবার্তা চলতে থাকে এবং উনি রিপোর্টে যার কাছে দিবেন, যদি সেও একজন মন্তব্য করে ফেলায়, তখন কোনো তার জন্য কাজটা কঠিন হলে অসম্ভব হয়ে যায়। এটা তো বাংলাদেশ, তার কর্তায় মনে করতেছে। ওই যে গ্রামে আপনি দেখবেন, প্রত্যেকটা ফ্যামিলি দেখবেন টুকটাক টাকা পয়সা চুরি হয়,
হয় না চুরি, সব দোষ কিন্তু ওই কেষ্ট বেটার উপর। রবীন্দ্রনাথের সেই কবিতা, কেষ্ট বেটাই চোর। এখন অন্য কেউ কি বললো না বলে কিছু যায় আসে না। এখন যদি ওই চোরের সঙ্গে যদি আরেকজন ফ্যামিলি যদি একজন মানে ছোট একজন মানুষ যদি বলে না বাবা ও তো চুরি করে নাই, চুরি করছে বড় ভাই, তাহলে কি ও আগামীতে এই বাসায় খুব সুবিধাজনক থাকতে পারবে? বড় ভাই যারা উঠতে বসতে চর্চা প্রচারা আর কিছু হবে? এখানেও ঘটনা কিন্তু ওইরকমই হয় রে ভাই, উচিত না। কিন্তু সমস্যাটা কি জানেন, এখানে দুটো জিনিস। একটা হলো ওনারা মানে যারা নাকি দায়িত্ববান ব্যক্তি যারা আছে, দায়িত্বপূর্ণ চেয়ারে যারা বসে থাকেন, দায়িত্বপূর্ণ চেয়ারে বসে থাকা মানেই সেই দায়িত্বপূর্ণ ব্যক্তি আমি তাও মনে করি না। অনেক সময় চেয়ারে বসে যায় কেমনে কেমনে জানি, কাজে ওইটা কি আর করা, আমাদের কপাল। তো এখন ওনারা যখন কোনো একটা কথা বলেন এর দুইটা অর্থ থাকে। দুইটা অর্থ কিরকম? প্রথমত যে নিজেদের দায়টা এড়ানোর একটা পদ্ধতি, যে আমার তো কোনো কোনো দায় ছিল, সেই দায়গুলো আমি মানে এড়াতে পারলাম, যে আরেকজনের উপর দায় চাপাতে পারি। আর ওই একই চান্সে আমার যারা প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে একটু সাহায্য করা। আমাদের এই দেশে তো প্রতিদ্বন্দ্বীকে সাহায্য করার জন্য ওই যে নিজের নাক কাটা হলো অপরের যাত্রা ভঙ্গ করার তো ইতিহাসে দেশে আছে। নিজের নাক কাটা অপরের যাত্রা ভঙ্গ, বাংলার এই প্রবাদের কোনো ইংরেজি শব্দ আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নাই, কারণ এটা ওরা ভাবে না বোধহয় ভাবে, এটা আমরাই ভাবি কেবলমাত্র, বুঝছেন না? তো এখন সেখানে ওটাও কিন্তু হইতে পারে। আমরা দেখি নাই গত 15 বছরে কোথাও একটা ছোটখাটো আগুন ধরলো, অগ্নি সন্ত্রাস, দেখেন নাই? জামাত বিএনপির অগ্নি সন্ত্রাস এক শব্দ বেরিয়ে গেছিল, ফ্রেজ অগ্নি সন্ত্রাস। আগুন ধরলেই তো জামাত বিএনপির প্রতিদিন সকালে ঘুমে থেকে আল্লাহ কাছে অনুরোধ করতো, আল্লাহ কোথাও যেন আগুন না ধরে, কারণ আগুন ধরলেই তো আমরা আমাদের বিরুদ্ধে আরেকটা মামলা। এবং এটা আপনার ফখরুল ইসলাম আলমগীর সহ। তো এখন এরা এখনও তো তাই হবে। আমার তো ধারণা এখানে ধরা পড়ে যাবে হয়তো দুই একটা, কার সঙ্গে কার মামা ছাত্রলীগের কে আসছিল, কার খালাতো ভাই আওয়ামী লীগের যুব দলের কে আসছিল, দেখেন বাইরে যাবে ইনশাল্লাহ, টেনশন নিয়ে না, পেয়ে যাবেন। ভিলেন পাওয়া খুব সহজ। কিন্তু আমি বলি কি এগুলি হয় কখন থেকে? এগুলি হয় হলো আর্লি কমেন্ট থেকে। এগুলো উচিত না, একদমই উচিত না। কিন্তু আবার সমস্যা আছে, আমাদের সাংবাদিকদের ঝামেলা আছে। সাংবাদিক দেখবেন একটা বুম নিয়ে সামনে যে বসতেছে, আপনি কাকে সন্দেহ করেন? আপনার তখন কোনো সন্দেহ না করে তখন বলে আপনি কি মনে করেন যে এই ঘটনার মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে? ওই ভদ্রলোক কি করবে? যদি বলে না মনে করি না, তাহলে বলবে এই তো সে মনে করে না, আরেক সমস্যা। যদি বলে মনে করে তখন তো পেছে পড়ে গেল। এখন সবারই সবসময় থাকে, আবার সবারই আমি মনে করি একটু প্রশ্ন করলেই কি সেই প্রশ্নের তাড়াতাড়ি উত্তর দিতে হবে? এখন না দিয়েও তো পায় না, অনেক সময় ক্যামেরা ট্যামেরা দেখলে মাথা টাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, অনেক সময় জি আপনি তো বিভিন্ন সময় আগুন ধরার সময় আপনার সামনে ক্যামেরা ট্যামেরা নিয়ে যাইতো, আপনি কিভাবে হ্যান্ডেল করতেন? লিডিং কোশ্চেন তো ফেস করতে হয়, লিডিং কোশ্চেন ফেস করতে হয়। আর আমরা যেহেতু এরকম প্রফেশনাল লোক, যেটা আমরা মনে করি যে যে কোনো ইনসিডেন্ট হতেই পারে, আসলে আগুন লাগতেই পারে, কারণ আমাদের দেশে ডেভেলপিং হচ্ছে, ইনসিডেন্ট হবে, হ্যাপেনিং হবে, তার মধ্যে আমরা উই শুড টেক গুড লেসন মনে করেন। আজকে বড় একটা ঘটনা হয়েছে, আসলে ডেফিনেটলি এই মানে একটা ঘটনা আমরা 2 দিন পরে ভুলে যাবো সেটা কখনো না। এটা বড় আমাদের কি পয়েন্টের দুর্বলতাগুলো দেখতে পেয়েছি আমরা, এবং এটা কিন্তু আরও জায়গায় হতে পারে আসলে। এবং সেই জন্য আমি মনে করি যে লেট আস টেক লেসন। একটা বড় একটা অন্যান্য সংস্থা, অন্যান্য বড় বড় হসপিটালগুলো, সরকারি কী অবস্থা আছে আমি বলি, যেহেতু ফায়ার নিয়ে কাজ করি আমি, খুবই নাজুক অবস্থা রয়েছে আমার বাংলাদেশের পার্টিকুলার ফায়ার সেফটির ব্যাপারে। আসলে আপনি এখানে বড় বড় হসপিটাল বলেন, আপনার বড় ইনস্টিটিউশন বলেন, এখানে যেটা আছে ইউনিভার্সিটি বলেন, তারপরে আমাদের যেগুলো হোটেলের অবস্থা আছে এখানে, তারপরে মার্কেটগুলোর অবস্থা, এগুলো খুবই নাজুক অবস্থা, ঘটনা ঘটছে, কিন্তু সেভাবে কিন্তু আমাদের যে সুরক্ষিত অবস্থা এবং সেফটি ইমপ্রুভ করা হয় না আসলে। সুতরাং এবং কেপিআই যেগুলো আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় একটা আমাদের মিটিং করে এই সমস্ত কীভাবে ইমপ্রুভ করা যায় সেটার ব্যাপারে আমার ব্যবস্থা নিয়ে চলে যাবে। এবং এগুলো যেমন কেপিআই যেগুলো আছে এগুলো রেগুলার ইন্সপেকশন রাখতে হবে আমাদের, বিশেষ করে যে আমাদের এখানে ইলেকট্রিক্যাল সেফটিগুলো ঠিক আছে কি, ইলেকট্রিক্যাল যেহেতু আগুন লাগছে আমাদের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট স্ট্যান্ডার্ডাইজেশন না একটা, এগুলো সেটাকে ইমপ্রুভ করার প্রয়োজন রয়েছে। আমাদের রেগুলার হাউসকিপিং মনে করেন, আপনারা এখানে মনে করেন সঠিকভাবে জিনিসগুলো আছে কিনা, ইলেকট্রিক্যাল লাইন আপনার এই টিভির ভিতরে কিন্তু অনেক দুর্বল জায়গাগুলো আছে, কিন্তু রেগুলার যদি আমরা মেনটেন্যান্স করে দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের
উই ক্যান ইমপ্রুভ দ্য সেফটি আসলে। আদারওয়াইজ এক ঘটনা একদিনই ঘটবে এবং তখন কিন্তু সবাই কিন্তু আমরা একটা বিপদে পড়তে পারি। সুতরাং এই ব্যাপারে আমাদের এই সেফটিটার ব্যাপারে একটা কালচারটা আমাদের ভিতরে খুবই কম আসলে, যেটা অন্য দেশে অনেক বেশি আছে। যেহেতু আমাদের দেশ ডেভেলপিং হচ্ছে, আমার মনে হয় সেফটির ব্যাপারে আমাদেরকে একটু ইমপ্রুভ করতে হবে, মানে অনেক সচেতন হতে হবে এবং উই হ্যাভ টু বি কনসার্ন টু এভরি অ্যাসপেক্ট। না, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ধরে নিলাম যেটা নাশকতার ঘটনা ঘটেছে এবং সেটি হয়তো বাস্তবতাই বলছে, কিন্তু নাশকতা ঘটতে পারে, কিন্তু নাশকতা এড়ানোর জন্য আমাদের কি প্রস্তুতি ছিল? একটু তো বলছেন যে অগ্নি আমি সেটাই যাচ্ছি, নাশকতা হতে পারে, ওর যে কি প্রস্তুতি সেই প্রিপেয়ারনেস আমাদের ছিল না বলতে চাচ্ছি আমি। কারণ নাশকতা করে থাকে, নাশকতা তো অ্যাটলিস্ট আমাদের সিসি ক্যামেরার মধ্যে ধরা কে ছিল, কখন ছিল, কারা করেছে আসলে সেটাও তো বের করতে হবে। সংশ্লিষ্ট যারা গোয়েন্দা সংস্থাগুলো তারা কাজ করে কন্টিনিউয়াস, ডেফিনেটলি এগুলো। আচ্ছা, ওখানে কি 24 আওয়ার্স সিসিটিভি ক্যামেরা অবজার্ভ করার মতো কোনো মনিটরিং রুম নেই? থাকা উচিত অবশ্যই, কারণ নিশ্চয়ই, কারণ প্রত্যেকটা গেটে তালা যেগুলো আছে এগুলো আন্ডার অবজারভেশন থাকবে। এগুলো সোফার সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে আমার যতটুকু আমি জানি আর কি। আমি এখানে তো ওইটার অবস্থা কী আছে ঠিক আমি এখনও বলতে পারি না, ওটা তো তারা বলতে পারে যারা কাজ করেছে। বাট যখন সিসিটিভি ক্যামেরা আসবে অ্যাটলিস্ট মনে করে যারা স্মোক দিলে বলতে পারতো ওখানে স্মোক হচ্ছে আসলে, আমার তো আগুনটা বড় হইতে পারতো না একবারে। অথবা যে কেউ যদি আনইউজুয়াল কোনো মুভমেন্ট থাকতে পারে বুঝতে পারতো রাত্রে কারা মুভ করতেছে কিনা আসলে। এটা হ্যাজ টু বি বের করতে হবে যে আমার কি দুর্বল জায়গাগুলো আছে এখানে। এবং ওইখানে তো নিশ্চয়ই শুধুমাত্র পুলিশ সদস্যরা দায়িত্বে থাকেন তা তো নয়, অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন তো 24 আওয়ার্স তারা মনিটরিং থাকেন। অবশ্যই গোয়েন্দা সংস্থাও আছে এখানে, বিভিন্ন সংস্থা, পুলিশের গোয়েন্দা সংস্থা, অন্য এনএসআই লোকও থাকার কথা যেহেতু আমি জানি একবারে অবজারভেশন, যেহেতু কেপিআই আছে এখানে। আর ওভারঅল যেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটা ওখানে একটা আলাদা রেসপন্সিবল একটা টিম থাকে, তারা ওভারঅল সেফটিটা সিকিউরিটিটা ইনশিওর করে, সেই অনুযায়ী কেপিআইকে ওইভাবে কিন্তু বিন্যাস করা আসলে এখানে। সেটা তো খুবই স্বাভাবিক থাকার কথা। মাসুদ কামাল, আমরা নানান ধরনের ঘটনা তো বিভিন্ন সময় ঘটতে দেখছি, সেটি ষড়যন্ত্র বলে আমরা আখ্যা করছি বা সত্যি সত্যি ষড়যন্ত্র, কিন্তু বারবার এইসব বিষয়ে একটি প্রশ্ন যেখানে চলে আসে যে গোয়েন্দা ব্যর্থতা, এই শব্দ দুটো চলে আসে। এখানে আপনি এই ধরনের কিছু দেখছেন? দেখেন, গোয়েন্দা ব্যর্থতা কিনা যায় না, ব্যর্থতা তো কিছু আছে, ব্যর্থতা অবশ্যই আছে। যে আপনি এই কাজটা মানে আপনি হতে দিলেন কেন? এটা তো একটা নিরাপদ জায়গা এবং এখানে আপনার বাসার মতো তো এটা না। আমার বাসায় যদি কেউ যে আগুন ধরাতে চায় আমি দিব? আমি দিব না। তো আমি কি প্রয়োগ করবো এখানে? আমি আমার নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করে কিন্তু আমি আগুনটা থামাবো, অথবা তাকে আগুন লাগাতে দেবো না। আর এখানে তো মানে আমি কিন্তু এক্সপার্ট না, তবু আমি দেবো না। কিন্তু ওখানে কিন্তু এক্সপার্ট লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এটাকে নিরাপদ রাখার জন্য। এবং নিরাপত্তা মানে কি? নিরাপত্তা মানে কি? নিরাপত্তা মানে সব ধরনের নিরাপত্তা, ভাঙচুরের হাত থেকে বাঁচানো, চুরির হাত থেকে বাঁচানো, অপচয়ের হাত থেকে বাঁচানো, অগ্নি সংযোগের হাত থেকে বাঁচানো, সবই তো নিরাপত্তার অংশ। এখন এক একটা জন্য এক এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা, এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য তো কেউ আপনাকে বাধা দেয় নাই, আপনি নিলেন না কেন? এবং যখন আপনি এত কিছু নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরেও কাজগুলি যখন ঘটে, অঘটন যখন ঘটে, তখন মানুষ কি করে? এখানে অনেক ধরনের কাজ হয়, কিন্তু এক ধরনের কাজ হলো যে কেন ঘটলো সেটা উদ্ধার করতে হবে। 2 নম্বর হলো ওই যে কল্পিত শত্রু। যেমন আমি দেখছি আমাদের এই যে সোশ্যাল মিডিয়াতে, এবং আমি অনেক জায়গায় দেখেছি লেখা কল্পিত শত্রু। কেউ বলতেছে ইন্ডিয়ানরা করেছে কাজ, এটা কিন্তু হয়ে গেছে। আরেকটা মানে ভার্সন কিন্তু পাওয়া গেছে, এটা ইন্ডিয়ানরা করছে। আবার বলতেছে ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, বুঝেন। কিন্তু আবার একজন লিখছে, আমাকে একজন মেসেজ পাঠাইছে, খবর নিয়ে দেখেন তো ওখানে আইটি বিভাগে কতজন ইন্ডিয়ান আছে, বলে দিল। ভাই বলতে তো কোনো পয়সা লাগে না, মানে যত আপনি বলবেন তত কি হবে, যত আপনি শুনবেন তত কি হবে, তত আপনি বিভ্রান্ত হতে থাকবেন, তত আপনি প্রকৃত সত্য থেকে আপনাকে দূরে সরাই দেওয়া হবে। যারা এগুলি বলছে তারাই যে এর পেছনে নাই, সেটাই আমি কি করে বুঝবো? সেই তো আমাকে হয়তো অন্যদিকে করতেছে, পরিচিত করতেছে। তো আমি তো আর এটার উদ্ধারের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না। যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারা তো এক্সপার্ট লোক, তারা কীভাবে হ্যান্ডেল করবে এটা ইম্পর্টেন্ট। আমি খালি প্রত্যাশা করব যে এই যে এক্সপার্ট লোকগুলো যখন কাজ করে, সেই লোকগুলিকে তাদের কাজে বাধা দিয়েন না, তাদের কাজটা তাদের মতো করে প্রফেশনালি করতে দেন, এবং যেটা তারা বের করে যে আউটকামটা আসে পড়ে, সেটা আপনার কাছে অবিশ্বাস্য মনে হলেও নতুন কোনো পাল্টা তদন্ত অথবা এর চেয়েও বেশি গুরুত্ব মানে
উন্নততর তদন্ত না হওয়া পর্যন্ত এটার উপরে আস্থা রাখেন। যখন এই প্র্যাকটিসটা আমাদের দেশে হতে থাকবে, কেবলমাত্র তখনই আমরা কিন্তু প্রকৃত সত্যটার কাছাকাছি যেতে পারবো। এই হলো গিয়ে মূল কথা, এটা হলো বটম লাইন। এইটা আমরা যদি নিশ্চিত করতে না পারি, দেখেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি ছিলেন উত্তরবঙ্গে, উনি ওখানে বসেই বলে দিছে ফ্যাসিবাদের দোষর এটা করছে, বলে দিছে। কিন্তু সে এখন ফ্যাসিবাদের দোষর কারা? যদি তার কথা যারা অবিশ্বাস করবে তারাই ফ্যাসিবাদের দোষর। আমি যেমন ওনার কথা, ওনার এরকম মন্তব্যকে আমি আর্লি কমেন্ট বলতেছি। আর্লি কমেন্ট বললে আমাকে ফ্যাসিবাদের দোষর বলবে কিনা আমি বলতে পারছি না, নাও বলতে পারে। দায়িত্বপূর্ণ ব্যক্তিদের আর্লি কমেন্ট করা ঠিক না, তো ঠিক না। কিন্তু আমি যদি বলি উনি ভুল বলছেন, তাহলে কিন্তু আমি ফ্যাসিবাদের দোষর হয়ে যাবো। শিওর থাকেন আপনি। আমি ভুল বললাম কেন? আমার কাছে কোনো প্রমাণ আছে এটা ভুল? তো এটা তো আমার কাছে নাই, আপনি তো এখন এগুলো তো হতে থাকে। আমরা এই ধরনের প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছি ভাই। আমরা সবসময় একটা ভিলেন চাই, যে কে করছে বলো ভাই, বলেন বলেন, একজন নাম বলেন বলেন, বারবার আপনাকে আমি করতে থাকি, ইরিটেট করতে থাকি। আপনি যেই না বললেন ওই তো হয়ে গেল, কাজ পেয়ে গেছে। এখন আমাদের দেশের দর্শকদেরও কিছু ব্যাপার আছে, তারা কোন শব্দগুলি খায়। ইন্ডিয়ার নাম বলতে খুব খুশি, ইন্ডিয়া লাগাইছে, এটা কিন্তু খুব ভালো একটা বাজার পাবে, ইন্ডিয়া লাগাইছে। আবার এটা বাজার পাবে বলতেছি, তার মানে ইন্ডিয়া লাগাচ্ছে না তা কিন্তু আমি বলতে পারি না, হতেও পারে। তাদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক। নাশকতা যদি হয়ে থাকে তাহলে কি আমরা ধরে নেব না? খুব স্বাভাবিকভাবেই তো আসে সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ড, সেটাই নাশকতা। এটা হতে পারে, না হতে পারে। আবার আমি ওই যে আগে যেটা বললাম, ওই ফর্মুলা দিলাম যে নিজেদের অপকর্ম ঢাকার জন্য তারা করতেছে, ওটা হতে পারে। কাজে আমি মনে করি কি, কোনো কমেন্টে শোনা উচিত না এবং করা উচিত না। আমি অনেক কমেন্ট এই ফাঁকে ফাঁকে কিন্তু করলাম, কিন্তু আমি কিন্তু করা আমার উচিত না। কিন্তু আমি ওটাই বললাম যে এগুলো শোনা উচিত না, এই ধরনের কমেন্ট আসতে পারে, এগুলোর উপর গুরুত্ব দিয়েন না প্লিজ। গুরুত্ব দিলে আপনি প্রকৃত সত্য থেকে দূরে ধীরে ধীরে দূরে সরে যাবেন। কখনোই আর জানতে পারবেন না ঘটনাটা কেন ঘটছিল, কিভাবে ঘটছিল। যখন আপনি জানতে না পারবেন তখন কি হবে? যারা কাজটা করছে তারা তো নিরাপদ থাকবে, তখন তারা এই ধরনের কাজ আবার করতে উৎসাহ বোধ করবে, যদি এভাবে ঘটে থাকে। জেনারেল আলী আহমেদ, এই ধরনের ঘটনা তো তাহলে ঘটা যখন শুরু হয়েছে আরও বিভিন্ন জায়গায় তো ঘটতে পারে, এবং নাশকতার তো এই সর্বশ্রেষ্ঠ, মানে আমি ওই নেগেটিভ অর্থে বলছি, কি বলা যায় এটাকে, সবচেয়ে ভালো উদ্যোগ তো এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো। সেই জায়গা থেকে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সরকারের নেওয়া উচিত? রাইট, যেটা হলো আপনি যেটা বললেন যে ঘটনা, যে কোনো ঘটনায় কিন্তু একটা ইনসিডেন্ট বা যাই হোক না কেন, এটা একটা অপরচুনিটি দেয় ইমপ্রুভ করার জন্য। আসলে আমাদের কোথায় দুর্বল জায়গাগুলো আছে আসলে, এবং আত্মসমালোচনা করা কিন্তু খুব ভালো। আসলে আমার ভুল হতে পারে, মনে করেন আমি ইমপ্রুভ করার চেষ্টা করছি, তো মনে করেন আজকাল যদি মন্ত্রণালয়ের মাধ্যমে কোনো দুর্বল থাকে, তাদের আত্মশুদ্ধি করা বা যেখানে বসে এখানে আত্মসমালোচনা করে যে এখানে গ্যাপগুলো এরিয়া আছে, এগুলো করতে হবে থ্রু প্রফেশনাল ওয়েতে আসলে, নট দ্য। তারপরে আপনি বলেন নাশকতা বা যেগুলো, সেগুলো এনকোয়ারি যখন করা হয় সেগুলো মাথায় রেখেই করতে হবে আসলে। যদি করতে কি, এগুলো সিস্টেমই আছে। ইনভেস্টিগেশন করলে ফায়ার ইনভেস্টিগেশনের মধ্যে একটা পার্ট আছে যে আর্সন ফায়ার, সেটাও একটা করার সিস্টেম আছে। সুতরাং এগুলোর আগে থেকে কমেন্ট না করে, যেহেতু আমাদের তদন্ত করে কাজ করছে, সেখানে কমিটিতে মনে হয়, আমার মনে হয় কোনো গোয়েন্দা সংস্থার লোক কাউকে দেওয়া হয় না, দেওয়া উচিত ছিল মনে করি। একজন মনে করি 2-1 থাকলে ভালো। আই ডোন্ট নো, আই ক্যান রিমেম্বার যখন এখন ইন্টেলিজেন্সের লোক আছে কি না, থাকলে ভালো হয় আসলে এখানে টোটালি সেটা। আর এখন যেহেতু আমাদের যেহেতু দেশের উন্নয়নের কাজ হচ্ছে, এখানে আমাদের একটা ইনসিডেন্ট কিন্তু সারা বিশ্বে চলে যায় আসলে, কারণ যেহেতু আমাদের এখন সব ফিঙ্গারপ্রিন্টে আছে, সোশ্যাল মিডিয়া চলে যায় বাংলাদেশের অবস্থা, এটা ব্যাড একটা ইমেজ হয় আসলে। তো আমাদের সেই ব্যাপারেই কিন্তু আমি মনে করি কেপিআইগুলোকে আছে, টোটাল ফায়ার সেফটিগুলো অ্যাসেসমেন্ট করে এগুলোকে ইমপ্রুভ করার একটা স্কোপ হতে পারে। দেন আমাদের নেক্সট টাইম হতে পারে যে এগুলোকে রেগুলার, যেমন সচিবালয় যে এমার্জেন্সি রেসপন্স প্ল্যান থাকা যদি থাকতে হবে, প্ল্যানিং আগে যদি আপৎকালীন একটা পরিকল্পনা থাকতে হবে। আগুন লাগলেও অথবা মনে করি এটাকে যদি সচিবালয়ে কোনো আক্রমণও হয়, কীভাবে সচিবালয় উইল টেক দ্য সেফটি আসলে, সেটা প্রয়োজন। আগে থেকে প্ল্যান রাখতে হবে, আর্লি প্ল্যানিং, প্রিপেয়ারনেস থাকতে হবে। কোনো যদি ভূমিকম্প হলে কীভাবে আমি কাজ করব, সেটা আমাদের ডকুমেন্টগুলো আছে এখানে, সার্ভারগুলো কীভাবে আমরা সেভ করবো, অল্টারনেটিভ মেথডগুলো আছে কিনা, দিস আর দ্য থিংস একটা ওদের প্রফেশনাল ওয়ে কাজ করা আছে। আরেকটা হলো যেটা আছে আমাদেরকে, যেহেতু আমাদের আর্লি এখানে মেইন সমস্যা হয়েছে, যেটা আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে, যে
ডিলেড ইনফরমেশন ফায়ারটাকে অনেক বড় করে দিচ্ছে আসলে। নাশকতাও যেটা যদি জানতে পারতো আগুন লেগেছে বা লাগাই দিচ্ছে কেউ কুইকলি, এর ফায়ার সার্ভিস যে কুইক বন্ধ করে দিতে পারতো, কিন্তু ভিতরে ফায়ার সার্ভিস থাকা সত্ত্বেও তারা খবর পায় না আসলে। সো দ্যাট কোনো সিকিউরিটি যারা, আপনি যদি নিজস্ব বাসা থেকে নিজস্ব, প্রথমে তো আপনাকে 5 মিনিট ফাইট করতে হবে, আপনি জানাবেন তো আমার বাসায় আগুন লাগছে, তাহলে তো ফায়ার সার্ভিস কীভাবে আসবে আসলে। সুতরাং ফায়ার সার্ভিসের লোক তারা তো নিবেদিত প্রাণ কর্মী, তারা সবসময় কাজ করে, তারা একজন লোক মারা গেছে একটা ছেলে, তো এখানে কিন্তু আর্লি ডিটেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সেই জন্য কিন্তু আমি মনে করি সত্যি যেখানে ইম্পর্টেন্ট যে সমস্ত জায়গা সেখানে তার মানে এমনভাবে রাখতে হবে আমাদের কুইকলি খবর চলে যায় ফায়ার সার্ভিসে, অত ডিজিটালি রাখতে হবে, শুধু টেকনোলজিকে বেস করতে হবে আমাদের গ্র্যাজুয়ালি আমাদের টেকনোলজির উপর আমরা বেশ অনেক নির্ভর করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা সমস্ত কেপিআইগুলো একটা নেটওয়ার্কে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো মনে করে আমরা এই টোটাল সেফটিকে আর ইমপ্রুভ করতে পারবো বলে মনে করি। আর ওভারঅল সচিবালয়ের সেফটি এবং সুরক্ষা সেফটি সিকিউরিটির ব্যাপারেও আমি মনে করি এটাকে আরও ইমপ্রুভ করার প্রয়োজন আছে। বর্তমানে এটা খুবই নাজুক অবস্থায় আছে মনে করি আমার ধারণা আর কি। সাংবাদিক মাসুদ খান, আমরা শেষ করবো আপনার কাছে শেষ প্রশ্নের উত্তরটা নিয়ে। যে দুটি মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, যে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছাত্র সমন্বয়কদের প্রতিনিধিরাই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নাহিদ ইসলাম, এই দুটি মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়াটা কি কাকতালীয় নাকি নাশকতারই অংশ? না, যদি আপনি প্রকৃত ঘটনা উদ্ঘাটিত না হওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু আমার জন্য একটা আর্লি কমেন্ট হয়ে যাবে। যদি নাশকতা হয় তাহলে নাশকতা কারা করেছে, তারা কি করলে তাদের কি লাভ হতো, তার উপর তো অনেক কিছু নির্ভর করে। আর যদি দুর্ঘটনা হয় তাহলে তো কাকতালীয়ই বলবো। কাজেই আমি এটা মানে এই প্রশ্নের উত্তর তো আমি জানবো না। তবে আমি একটা কথা বলি কি জানেন, আমি আপনাকে বলি, ধরেন আপনার কি পুড়েছে, কিছু কাগজপত্র পড়েছে, দলিল দস্তাবেজ পড়েছে, এগুলি তো পড়েছে, হয়তো কারো ব্যক্তিগত অনেক প্রপার্টি ছিল সেগুলি পড়েছে। অনেকে তো তার জিনিসপত্র নিয়ে অফিসের ড্রয়ারের কিন্তু রাখে, এটা আমরাও রাখি, বিভিন্ন সময় আপনারাও রাখেন, হয়তো সেগুলি কিছু পড়তে পারে, এগুলি তো ক্ষতি হয়েছে। কিন্তু রাষ্ট্রীয় সম্পদের মানে আপনার অনেক দলিল, অনেক গুরুত্বপূর্ণ, এগুলো খুব একটা ক্ষতি হয়েছে বলে আমি মনে করি না। মনে করি না কেন, দেখেন সচিবালয়ের কাজকর্ম যেভাবে চলে, যখন কোনো একটা চিঠি, কোনো একটা তদন্ত, কোনো একটা রিপোর্ট, এগুলো কিন্তু খালি হার্ড কপি থাকে তা না, আজকাল তো সবই সফট কপি থাকে। আগে কি হতো, একটা কম্পিউটার টাইপ করলো, হার্ড কপিটা বেরিয়ে আসলো, এখন তো কম্পিউটার টাইপ করার সঙ্গে সঙ্গে সেটা আপনার কিন্তু সার্ভারে চলে যাচ্ছে। না, কিন্তু আসিফ মাহমুদ তিনি তো ব্যাখ্যা দিয়েছেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে ডকুমেন্টসগুলো ছিল, যেগুলো মানে হার্ড কপি, সেগুলো পুড়ে গেছে, তা হয়তো উদ্ধার করা যাবে যেগুলো অনলাইন ভার্সন আছে বা সার্ভারে আছে, কিন্তু অন্য মন্ত্রণালয়ের কাগজপত্রগুলো নাকি ওইভাবে আপডেট ছিল না অনলাইনে বা সার্ভারে। না থাকার কি কারণ আছে রে ভাই? তিনি সেটা দাবি করেছেন। আমি তো বুঝি না, উনি ওনার এই দাবির ভিত্তি আমি বুঝতে পাই না। উনি জ্ঞানী মানুষ কি মনে করছে আমি জানি না, আমি বুঝতে পাই না কেন থাকবে না। একটা জিনিস কম্পিউটারে ভাই কম্পোজ করলেই তো ওটা বিভিন্ন জায়গায় সে পাঠাচ্ছে, তো পাঠাচ্ছে না কারো কারো কাছে, পাঠালে তো ওটা এক জায়গায় কপি থাকে, এমনকি কম্পিউটারও থেকে যায় অনেকে। মানে আপনার এগুলি তো ভার্চুয়ালি থাকবে, এবং সচিবালয়ের প্রত্যেকটা কাজ তো তাদের একটা সার্ভার থাকবে, মেইন সার্ভার নাই তাদের, মেইন সার্ভার থাকবে, থাকবে না কেন? এই দেশ কবে এটাকে স্মার্ট হয়েছে, তার আগে নাকি ডিজিটাল হয়েছে, এত বছর হয়ে গেল, তারপরেও এটা হাতে লিখে লেখা চালায়, তো এটা তো হয় না রে ভাই আইন অনুযায়ী। কেন হবে না? আছে, সবই আছে, না পাওয়ার কোনো কারণ নাই। অথবা দুর্নীতি যেখানে হয়েছে ভাই, এটা একমাত্র ফাইল কি সচিবালয়ে থাকে, আর কোথাও থাকে না? ধরেন উনি একটা জায়গায় বলতেছে কোন পিরোজপুরে কোথায় বলে খুব দুর্নীতি হয়েছে, ধরে নিলাম, তো ওখানে পিরোজপুরে কি ওই দুর্নীতিবাদকে সরাসরি ঢাকায় এসে নিয়ে ফাইলটা হাতে করে বগল দাবাকে নিয়ে চলে যায় দুর্নীতি করছে? পাতো না। দুর্নীতি করছে কিভাবে? টাকা নিচ্ছে, তো টাকাটা কি চেকে গেছে না? আবার দুর্নীতি নিশ্চয়ই 4-5টা মন্ত্রণালয় শুধুমাত্র হয়নি, দুর্নীতি তো সবকটা মন্ত্রণালয়তে হয়েছে। এইগুলি বোগাস কথাবার্তা, এই সমস্ত কথা আমি কোনো পাত্তা দিই না। এগুলো উনি বলছেন মন্ত্রী মানুষ, বলা আর কি করবো, আর আমাদের শুনতে হয়, কিন্তু এগুলো কিছু হয় না রে ভাই, সব আছে, না থাকে ক্ষতি হয়েছে, ফিজিক্যাল অনেক কিছু তো ক্ষতি হয়েছে, দরজা জানলা পড়ছে, গ্লাস পড়ছে, এগুলো পড়ছে। গ্র্যাজুয়ালি কোনো ইন্টেরিয়ার করা উচিত না আসলে, পলিসি দিতে হবে যাতে নো আননেসেসারি
মানে যে ইন্টেরিয়ার যে খরচ করছে এটা যদি ফায়ার সেফটি খরচ করতে পারতো তাহলে কিন্তু অনেক বেটার হতো একবারে। অনেক ধন্যবাদ জেনারেল আলী আহমেদ, ধন্যবাদ সাংবাদিক মাসুদ কামাল। আপনাকে দর্শক শেষ করছি, এই ছিল আজকে আলোচনা। ভালো থাকুন, শুভরাত্রি।